হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ডিজাইনার কুর্তি কাটিং অথবা র্যাপ কুর্তি কাটিং এবং স্টিচিং শেয়ার করব। কুর্তি বানানোর জন্য আমি এখানে 3.5 হাত বহরের 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি এখানে সফট জর্জেট কাপড় নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাপড় দিয়ে এটি মেকিং করতে পারেন, তবে এই ধরনের কাপড় দিয়ে এই কুর্তিটি বেশি মানানসই হয়। তো কুর্তি কাটিং করার আগে আমি আপনাদেরকে পেপার কাটিং করে দেখিয়ে দিয়েছি, যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। প্রথমেই আমি পেপারটিকে 2 ভাঁজ করে নিচ্ছি। প্রথমেই আমরা টপসের উপরের অংশ কাটিং করব। আমাদের টপসের উপরের অংশের লম্বা হবে 16 ইঞ্চি পরিমাণ। আমি এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 17 ইঞ্চি পর্যন্ত পেপার নিয়েছি। এখন আমরা শোল্ডারের জন্য মেজারমেন্ট করব। আমাদের শোল্ডারের জন্য আমি এখানে 7 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ থেকে 7.5 ইঞ্চিতে আমি দাগ দিব আর্ম হোলের জন্য। এখন এই চিহ্ন অনুযায়ী আমরা স্কেলের সাহায্যে লাইন টেনে নেব। এভাবে লাইন টেনে নেওয়া হয়ে গেলে একইভাবে আমরা নিচেও আরেকটি লাইন টেনে নেব। এই লাইন থেকে আমাদের বডি মেজারমেন্ট করতে হবে। এখন আমরা উপরে শোল্ডার ডাউন করে নিব। আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কোনাকুনিভাবে শোল্ডার ডাউন করে নিচ্ছি। এখন আমরা বডি মেজারমেন্ট করব। আমাদের বডি হচ্ছে 40 ইঞ্চি। 40-এর 4 ভাগের 1 ভাগ নিতে হবে, অর্থাৎ 10 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে দেব। এক্সট্রা 1 ইঞ্চিতে দাগ দিব সেলাইয়ের জন্য। একইভাবে আমরা কোমরের জন্য দাগ দিয়ে নেব, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। আমার এখানে কোমরের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। এখন আমরা উপরের দাগ এবং নিচের দাগ দুটি এভাবে স্কেলের সাহায্যে মিলিয়ে দিব। এক্সট্রা 1 ইঞ্চিতে দাগ দিব সেলাইয়ের জন্য। এখানে আমি আর্ম হোলের জন্য 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ অনুযায়ী আমরা আর্ম হোলের জন্য শেপ দিয়ে নিব। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এখন আমরা গলার জন্য মেজারমেন্ট করব। গলার জন্য আমি এখানে চওড়া নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। এভাবে দাগ দেওয়া হয়ে গেলে এখন আমরা উপর থেকে আবারও 3 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে দেব। এই ধরনের জামা তৈরির ক্ষেত্রে পিছনের গলা একটু ছোট করে দিতে হয়, তাহলে মানানসই হয়। এখন এই দাগ অনুযায়ী আমরা রাউন্ড শেপ তৈরি করে নেব। আমাদের এখানে পিছনের গলার জন্য দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমরা সামনের গলার জন্য দাগ দিয়ে নিব। সামনের গলার জন্য আমি এখানে উপর থেকে 7 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী একটি বক্স তৈরি করে নিব। আমাদের এখানে যে কোনো ধরনের গলা তৈরির ক্ষেত্রে এভাবে বক্স তৈরি করে তারপরে আপনি আপনার পছন্দ অনুযায়ী গলা সেট করতে পারেন। তবে এই ধরনের জামার ক্ষেত্রে এভাবে রাউন্ড শেপ দিয়ে অথবা ভি শেপ দিয়ে আপনি গলা তৈরি করলে খুব বেশি ভালো দেখায়। এখন আমরা পিছনের অংশ কাটিং করে ফেলব। তার আগে আমরা এখানে নিচে থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উপরে রাউন্ড শেপ দিয়ে দেব, যাতে আমাদের কুর্তির শেপ সুন্দর হয়। এভাবে দাগ দেওয়া হয়ে গেলে এখন আমরা সম্পূর্ণ অংশটি কাটিং করে ফেলব। এখানে আপনারা অবশ্যই খেয়াল করবেন, আমি প্রথমে পিছনের অংশ কাটিং করে নিচ্ছি। তারপরে এই অনুযায়ী আমরা কাপড়ের উপরে কাটিং করার পরে একই পেপারের উপরে আমরা সামনের অংশ কাটিং করব। তো দেখতেই পাচ্ছেন পিছনের অংশ আমাদের কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এই পেপারটিকে কাপড়ের উপরে রেখে কাটিং করে নেব। আমি এখানে কাপড়টিকে প্রথমে 1 ভাঁজে রেখেছি, কারণ আমরা এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট আলাদা করে কাটিং করব। তো এভাবে 1 ভাঁজে রাখার পরেই আমরা এই পেপার অনুযায়ী কাপড়টিকে কাটিং করে ফেলব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাটিং করা হয়ে গেছে। এখন আমরা পেছনের অংশটি সরিয়ে রাখব, তারপরে সামনের অংশের জন্য মেজারমেন্ট করে নিব। তো সামনের অংশের জন্য আমরা এখানে একই পেপারটিকে নিয়েছি। এখন এই পেপারের মধ্যে আমরা তালপেটের অংশ কাটিং করে নিব। তালপেটের জন্য আমি এখানে 1.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে ফেলবো। একদমই সহজ নিয়মে দেখিয়েছি। এই ধরনের কুর্তি আপনারা ইচ্ছে মতো লুজ ফিটিং করে পরতে পারবেন। এখন আমরা এই অংশের জন্য মেজারমেন্ট করব। এই অংশের জন্য আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিয়েছি। এখন এই দাগটিকে আমরা গলার জন্য যে দাগ দিয়েছিলাম সেই দাগের সাথে মিলিয়ে দিব। এভাবে রাউন্ড শেপ তৈরি করে হালকা হাতে আপনারা মিলিয়ে দিবেন, তারপরে কাটিং করে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাটিং করা হয়ে গেছে। এখন আমরা এই পাশে যে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছিলাম সেই অংশটুকু কেটে সমান করে ফেলব।
এখন আমরা মেইন ফেব্রিকের উপরে এই পেপারটিকে রেখে কাটিং করব। মেইন ফেব্রিকটি আমি এখানে ডাবল ভাঁজ করে রেখেছি, তারপরে পেপার রেখে এভাবে কাটিং করে নিয়েছি। তো এখানে আমাদের ডাবল ফোল্ড করে রাখার পরে দুইটি কাপড়ের টুকরো বের হয়েছে। এখন আমরা এভাবে কাপড়টিকে একটির উপরে একটি রেখে এভাবে সেট করে নেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটিকে র‍্যাপ কুর্তি কেন বলা হয়, কারণ এক পার্টের উপরে আরেক পার্ট রেখে এই ধরনের কুর্তি পরা হয়। এখন পিছনের অংশ আমরা এটার উপরে রেখে শোল্ডার জয়েন্ট করে নেব। এখন এইভাবে শোল্ডার জয়েন্ট করা হয়ে গেলে এভাবে সাইডের অংশগুলো জয়েন্ট করে নেব। তো এখানে সাইড জয়েন্ট করার ক্ষেত্রে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, যেটি আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। সাইড জয়েন করার ক্ষেত্রে যে কোনো এক পাশে আপনারা এভাবে নিচে থেকে 1 ইঞ্চি পরিমাণ সেলাই করবেন, তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে বাকি সেলাইটুকু করে নেবেন। 1.5 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখার কারণ হলো আমরা এখানে ফিতা ইনসার্ট করব। এখানে ফিতার জন্য আমি লম্বালম্বিভাবে 4 ইঞ্চি পরিমাণ চওড়া করে কাপড় কেটে নিয়েছি, তারপরে এভাবে সোজা পার্ট করে বের করে আয়রন করে সেট করে নিয়েছি। ফিতাগুলো আপনারা ইচ্ছে মতো লম্বা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা এই যে জামার গলার অংশ রয়েছে, গলার অংশ সেট করার আগে আমরা ফিতাগুলো দুই পাশে জয়েন্ট করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিতাগুলো কিভাবে জয়েন্ট করতে হবে। প্রথমে আপনারা এভাবে কাপড়টিকে সোজা করে রাখবেন, তারপরে এভাবে মাঝামাঝিতে রেখে তারপরে জয়েন্ট করতে হবে। তো জয়েন্ট করার পরে আপনারা এভাবে ক্রস কাপড় নিয়ে নেবেন। এই কাপড়গুলো আড়াআড়িভাবে কাটিং করা 2 ইঞ্চি পরিমাণ চওড়া করে নিয়েছি। এখন এই কাপড়গুলো দুই ভাঁজ করে চারপাশে জয়েন্ট করে নিতে হবে। আসুন আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই অংশটুকু সেট করবেন। তো দেখতেই পারছেন প্রথমে আমি কাপড়টিকে সোজা অবস্থায় রেখেছি, তারপরে মাঝামাঝিতে ফিতার অংশটুকু রেখে জয়েন্ট করে নিয়েছি। একইভাবে আমরা এই অংশটুকু জয়েন্ট করে নিব। এখন আমরা কোনাকুনিভাবে যে কাপড়গুলো কেটে নিয়েছি সেই কাপড়টিকে আমরা প্রথমে দুই ভাঁজ করব, তারপরে চারপাশে এভাবে জয়েন্ট করে নিব। এখানে আপনারা জয়েন্ট করার সময় অবশ্যই খেয়াল করবেন আমি এখানে কিভাবে জয়েন্ট করে নিচ্ছি। এখানে জয়েন্ট করার ক্ষেত্রে যে নিচের অংশটুকু রয়েছে অর্থাৎ মেইন ফেব্রিক, সেটি কোনো অবস্থাতেই টানাটানি করা যাবে না, একদম রিল্যাক্সে রাখতে হবে। কাপড় দুটি জয়েন্ট করার ক্ষেত্রে আপনাদেরকে অনেক সাবধানতার সাথে জয়েন্ট করতে হবে, কারণ আমাদের এখানে কাপড়টি প্রথমত জর্জেট কাপড়, তার উপর আমরা কোনাকুনিভাবে যেহেতু কেটেছি তাই এলাস্টিসিটি বেড়ে কাপড়টি একটু বড় হয়ে গেছে। তাই এভাবে আপনারা সামনের দিকে একটু গুছিয়ে গুছিয়ে তারপরে সেলাই করবেন, যাতে এলাস্টিসিটির কারণে আপনাদের এই অংশটুকু আরও বেড়ে না যায়। তো সম্পূর্ণ অংশটুকুই আমরা এভাবে জয়েন্ট করে নিব, তারপর আমি আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই অংশটুকু জয়েন্ট করা হয়ে গেছে। এখন আমরা এভাবে উল্টো পাশে ভাঁজ করে আরও একটি সেলাই দিয়ে সম্পূর্ণ অংশটুকু সেট করে নেব। তো এভাবেই আমরা সম্পূর্ণ অংশটুকু জয়েন্ট করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও কোথাও না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যাতে উপকৃত হতে পারে। তো এভাবেই আমি সম্পূর্ণ অংশটুকু জয়েন্ট করে আপনাদেরকে ফাইনাল ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। আমাদের এই অংশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাতার অংশের জন্য কাপড় কাটিং করব। আমি এখানে কাপড়টিকে 4 পার্ট করে ভাঁজ করে নিয়েছি। আমাদের কাপড়টির লম্বা হচ্ছে 17 ইঞ্চি পরিমাণ। আমাদের হাতার লম্বা হবে 13 ইঞ্চি পরিমাণ। আমি 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 14 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ থেকে আমরা 3 ইঞ্চির নিচে আর্ম হোলের শেপ দেওয়ার জন্য দাগ দিয়ে দিব। এখন এই দাগ থেকে আমরা ইঞ্চিটাপটিকে এভাবে ধরে 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিব। এখন এই দাগ অনুযায়ী আমরা আর্মহোলের জন্য শেপ দিয়ে নিব। তো আশা করি আপনারা এভাবে বুঝতে পেরেছেন। নর্মাল হাতার মতোই আমরা প্রথমে দাগ দিয়ে দিব, তারপর উপরের যে বাড়তি অংশটুকু রয়েছে সেখান থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরত্বে একটা দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে দিব। আমাদের এখানে হাতার উপরের অংশে সামান্য একটু কুচি হবে, তাই আমি এই বাড়তি অংশটুকু রেখেছি। এটি কিন্তু আমাদের পাফ স্লিভ হবে না, শুধুমাত্র উপরে একটু কুচির জন্য এই অংশটুকু রেখেছি। এখন নিচের অংশের জন্য আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এখন এই দাগ অনুযায়ী আমরা স্কেলের সাহায্যে লাইন টেনে নিব। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দূরত্বে আমরা আরও একটি লাইন টেনে নিব সেলাইয়ের জন্য। এখন দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটুকু আমরা কাটিং করে নেব।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আপনাদের যদি হাতা কাটিং করতে অসুবিধা হয়, আমার চ্যানেলে ডিটেলস ভিডিও দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। এই যে এই অংশটুকুর মধ্যে আমাদের এই 2-3টা পরিমাণ কুচি হবে। এখন আমরা হাতার অংশটি সেলাই করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতার অংশটি এভাবে আমরা একটি ভাঁজ দিয়ে চিকন করে সেলাই করে নিয়েছি, তারপরে সাইড জয়েন্ট করে এভাবে কিছুটা কুচি তৈরি করে নিয়েছি। এখন হাতাটি আমরা সোজা করে ভাঁজ করে নিব, তারপরে এভাবে জয়েন্ট করে নিব। তো আশা করি আপনারা এই অংশটুকু পারবেন, আমি জাস্ট আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি। হাতা দুটিকে আমরা এভাবে আর্মহোলের সাথে রেখে মিল করে জয়েন্ট করে নিব। আরেকটি হাতাও আমরা একই পদ্ধতিতে জয়েন্ট করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে হাতার অংশটি জয়েন্ট করা হয়ে গেছে। আমাদের টপসের উপরের অংশ জয়েন্ট করা হয়ে গেছে, ঠিক এভাবে দেখতে হয়েছে, উপরের অংশে কিছুটা কুচি হয়েছে। এখন আমরা এই যে বাকি কাপড়টুকু রয়েছে সেটি দিয়ে জামার নিচের অংশ তৈরি করব। নিচের অংশ যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন, আমি আপনাদেরকে পেপারে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা 2বার ভাঁজ করবেন, তারপরে এভাবে কোনাকুনিভাবে আরও একটি ভাঁজ করবেন, তারপরে এভাবে রাউন্ড শেপ করে মেজারমেন্ট অনুযায়ী কাটিং করে নেবেন। আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি, আমাদের এখানে কিন্তু একটি মাত্র জয়েন্ট হবে। অবশ্য সেটি জয়েন্ট নয়, আমরা যেহেতু এটা র্যাপ কুর্তি কাটিং করব, তাই 2 পাশে আমাদের 2টি পার্ট থাকবে। এখন আমরা এভাবে মেজারমেন্ট অনুযায়ী উপরের অংশ কাটিং করে ফেলবো এবং নিচের অংশ লম্বা অনুযায়ী এভাবে রাউন্ড শেপ করে কাটিং করে ফেলবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে মেন ফেব্রিকের উপরে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমাদের সম্পূর্ণ অংশটি কাটিং করার পরে হবে, তারপরে এভাবে আমাদের 2 অংশটি 2 দিকে থাকবে। আমি এখানে কাপড়টিকে এভাবে 2 ভাঁজ করে নিয়েছি প্রথমে, তারপরে এভাবে কোনাকুনিভাবে ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এভাবে ভাঁজ করার পরে আমরা যে কর্নারের অংশটুকু রয়েছে সেটি উপরের দিকে একটু টান দিয়ে নিয়ে আসতে হবে, কারণ আমাদের এটা যেহেতু আড়াআড়ি কাপড়, সেলাইয়ের পরে আমাদের উঁচু নিচু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এভাবে আপনাদেরকে উপরের দিকে টেনে নিয়ে নিতে হবে। এখন আমরা এই অংশটুকু কাটিং করব। এই অংশের জন্য আমরা যে টপসের পার্ট রয়েছে সেটির এভাবে রাউন্ড শেপ দিয়ে ভালোভাবে মেজারমেন্ট করে চেক করে নেব। তো এভাবে আপনারা ইঞ্চটেপটিকে কর্নারে একদম ধরবেন, তারপরে সম্পূর্ণ অংশটুকু এভাবে মেজারমেন্ট করে নেবেন। আমাদের এখানে সম্পূর্ণ অংশটুকুর মেজারমেন্ট হচ্ছে 52 ইঞ্চি পরিমাণ। 52 ইঞ্চিকে আমরা 4 ভাগ করে 1 ভাগ নিতে হবে, কারণ আমাদের এখানে কোনাকুনি অংশটুকু 4 পার্টে রাখা আছে। আমাদের এখানে 52 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 13 ইঞ্চি। 13 ইঞ্চিতে আমরা এখানে আনুমানিক হারে একটি দাগ দিয়ে দেব। এটি আমাদের ফাইনাল দাগ না, আমরা আবারও ফাইনাল করে দাগ দিয়ে নেব। তো এভাবে আনুমানিক হারে আমরা 13 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি প্রথমে। এভাবে দাগ দেওয়া হয়ে গেলে আমরা উপর থেকে মেজারমেন্ট করে রাউন্ড শেপ তৈরি করে তারপর আবারও দাগ দিয়ে দেব। এই ধরনের কুর্তি কাটিংয়ের ক্ষেত্রে প্রথমে আমরা অনুমানিক হারে এভাবে দাগ দিয়ে দেব, তারপর উপর থেকে যে কোনো একটি দাগ ধরে এভাবে দাগ দিয়ে দেব। আমাদের এখানে প্রথম দাগটি যেহেতু 15.5 ইঞ্চিতে আছে, তাই আমরা সম্পূর্ণ অংশটুকু 15.5 ইঞ্চিতে এভাবে মিল করে দাগ দিয়ে দিব। এভাবে দাগ দেওয়া হয়ে গেলে আমরা চেক করে নেব আমাদের এখানে কত আছে। আমাদের এখানে যে মূল মেজারমেন্ট 13 ইঞ্চি রয়েছে, আমরা 13 এর থেকে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে এখানে নেব, অর্থাৎ 12 ইঞ্চি আছে কিনা আমরা চেক করে নেব। কারণ আমাদের এটা যেহেতু জর্জেট কাপড়, তাছাড়া কোনাকুনিভাবে এভাবে ভাঁজ করা আছে, এভাবে কাটিং করার পরে আমাদের কাপড়ের পরিমাণ একটু বেড়ে যায়, অর্থাৎ এলাস্টিসিটির কারণে আমাদের কাপড়ের পুরুত্ব বেড়ে যায়। তখন আমাদেরকে 1 ইঞ্চি পরিমাণ কমিয়ে নিলে পরবর্তীতে আমাদের ঠিকঠাক মতো মেজারমেন্ট হয়। এখন আমরা ইঞ্চি টেপ থেকে টপস পার্টের 16 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে মূল মেজারমেন্ট করব। আমাদের এখানে কুর্তির মোট লম্বা হচ্ছে 45 ইঞ্চি পরিমাণ। আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে 46 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ করে আমরা সম্পূর্ণ অংশটুকুর মধ্যে দাগ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ অংশটুকু দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দাগ অনুযায়ী সম্পূর্ণ অংশটুকু কাটিং করে নিয়েছি। এখন আমরা এখানে যে 2টা পার্ট খোলা অংশ রয়েছে, সেই খোলা 2টি অংশ রাউন্ড শেপ তৈরি করে কাটিং করে নিব।
এখানে আপনারা আনুমানিক হারে এভাবে একটি দাগ দিয়ে দিবেন, তারপরে এভাবে রাউন্ড শেপ তৈরি করে একটি দাগ দিয়ে দিবেন। এখন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। অবশ্যই আপনারা সাবধানতার সাথে কাটিং করবেন, আপনাদের এখানে জয়েন্ট করা অংশ যাতে কাটিং না পড়ে। অবশ্যই খোলা অংশের উপরে আমাদেরকে কাটিং করতে হবে। আপনাদের যদি রিস্ক থাকে আপনারা অবশ্যই দুটি অংশ আলাদা করে তারপরে কাটিং করে নেবেন। আমাদের এই অংশ কাটিং করা হয়ে গেলে এখন আমরা সম্পূর্ণ অংশটুকু ওপেন করে নেব। এভাবে ওপেন করে নেওয়া হয়ে গেলে আপনারা এই অংশটুকু চাইলে মেশিনের সাহায্যে 2 ভাঁজ করে সেলাই করবেন। তবে এই অংশটুকু সেলাই করলে আপনাদের ফিনিশিং এতটা ভালো আসবে না। যদি আপনারা সাইডে ওভারলক করে নেন অথবা পিকো করে নেন তাহলে আপনাদের এই অংশের ফিনিশিং খুব ভালো আসবে। এভাবে পিকো করা হয়ে গেলে তারপর আমরা যে টপসের অংশ রয়েছে সেটি এভাবে কর্নারে মিল রেখে তারপরে সম্পূর্ণ অংশটুকু আমরা জয়েন্ট করে নেব। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি জয়েন্ট করার পরে দেখতে কীরকম হয়েছে। তো দেখতে পারছেন পিকো করার পরে আমাদের এই অংশটা দেখতে ঠিক এরকম হয়েছে। এভাবে সম্পূর্ণ অংশটুকু আমি পিকো করে নিয়েছি, তারপর এভাবে দুইটি অংশ মিল করে রেখে জয়েন্ট করে নিয়েছি। সম্পূর্ণ অংশটুকুই আমরা এভাবে জয়েন্ট করে নিব। এখানে কোথাও কম বেশি হয়নি, একদম সমান হয়েছে। এখন আমরা এই যে এই অংশের ফিতাটি দেখতে পাচ্ছেন, এটি এভাবে যে আমরা একটি হোল রেখেছিলাম এখানে, এই হোলের মধ্যে আমরা ফিতাটিকে ইনসার্ট করে বাইরের দিকে নিয়ে আসব। তারপরে এভাবে আপনারা ইচ্ছেমতো যে কোনো ধরনের ডিজাইন করে সামনে অথবা পেছনে ফিতাটি সেট করে আপনারা এই কুর্তি ওয়্যার করতে পারেন। এই ধরনের র্যাপ কুর্তির সাথে আপনাদেরকে অবশ্যই একটি ইনার পরতে হবে। আপনারা যদি ইনার পরতে না চান সেক্ষেত্রে গলার লম্বা কমিয়ে 5 অথবা 6 দিতে পারেন। তবে এই ধরনের ড্রেসের ক্ষেত্রে আপনারা যদি গলার লম্বা আমি যেভাবে রেখেছি সেভাবে রাখেন তাহলে দেখতে ভালো দেখায়। তবে সেটি আপনাদের রুচির উপরে ডিপেন্ড করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।